নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 7 বছর পর দেশে ফিরছে অসীম পরিবারের বড় মেয়ে তেজা। অথচ তাকে নিতে এয়ারপোর্টে পরিবারের কেউই আসেনি। বিষয়টা অদ্ভুত হলেও এটাই বাস্তব। লাগেজ নিয়ে এয়ারপোর্টের এক কোণে আনমনে বসে আছে সে। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ, ভাবভঙ্গি কিংবা দৃষ্টি চাহনি সবই বেশ বিচক্ষণ ও তীক্ষ্ণ। আর এই গম্ভীর স্বভাবের 21 বছরের রমণীর নামটি হলো অঙ্গরা অসীম তেজা। আঙ্গারের স্ফুলিঙ্গের ন্যায় তার ব্যক্তিত্ব, একই সাথে নিজের পরিপূর্ণ পরিবারের সাথেও তার এক অদ্ভুত মনোমালিন্যমূলক সম্পর্ক রয়েছে। তাই তো 7টি বছর একটানা লন্ডনের ধূসর আকাশ আর যান্ত্রিক ব্যস্ততার মাঝে নিজেকে গড়ে তুলছে তেজা। 14 বছরের সেই অভিমানী কিশোরী আজ 21 বছরের এক পূর্ণ যুবতী, যার ধাওয়ানিতে বইছে জেদ আর চোখে খেলা করে বিচক্ষণ শিকারের ন্যায় তীক্ষ্ণ এক বিশ্লেষণাত্মক দৃষ্টি। লন্ডনের হিথ্রোর সেই কুয়াশাচ্ছন্ন ধূসর আকাশ আর বিদেশের যান্ত্রিকতা 7টি বছর ধরে তেজার ধমনীতে এক ধরনের শীতলতা বুনে দিয়েছে। সেই শীতলতা নিয়েই সে আজ পা রেখেছে ঢাকার মাটিতে। পরনে তার ব্ল্যাক কলিন্স ট্রাউজার আর হাই নেক ক্যাশমেয়ার সোয়েটার, তার উপর চাপানো নেভি ব্লু ওভারকোট, বাম হাতে সোনালি কালো চিকন ফ্রেমের ব্যান্ডের ঘড়ি। তবে সব ছাপিয়ে নজর কাড়ে তার দীর্ঘ ঘন কালো সিল্কি চুল, যা তার কোমর ছাপিয়ে নিচে নেমে গেছে। 7 বছর আগে দেশ ছাড়ার সময়কার সেই কিশোরী আজ 21 বছরের এক পূর্ণ যুবতী। গায়ের রং দুধে আলতা ফর্সা, আর চলনে এক ধরনের রাজকীয় দৃঢ়তা। তাকে এক পলক দেখলেই এই বাড়ির পুরনো মানুষেরা থমকে দাঁড়াবে, কারণ তেজা দেখতে হুবহু তার প্রয়াত মা মেহেরুন্নিসার প্রতিচ্ছবি। টার্মিনালের এক কোণে সে দীর্ঘক্ষণ একা বসে রইল। চারপাশের কোলাহল তাকে স্পর্শ করছে না। সে জানে তাকে নিতে কেউ আসবে না, আসার কথাও নয়। তার বাবা ইমতিয়াজ অসীম জানতেন আজ সে ফিরছে, কিন্তু তিনি কাউকে জানাননি। কেন জানাননি? সেই মনস্তত্ত্ব তেজার নখদর্পণে। বাড়িতে তার সৎ মা সায়রা বেগম আর 2 সন্তান, আনান আর রিনি। তেজার অস্তিত্ব তাদের কাছে অনেকটা অপ্রিয় সত্যের মতো, যা এড়িয়ে চলাই শ্রেয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল হতে চলে যাবা উদ্যতে সে দাঁড়ালো। তখন তার চারপাশের হট্টগোল তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারল না। তেজার চোখে মুখে কোনো বিষণ্ণতা নেই, বরং আছে এক অদ্ভুত বীর্যপাতক গাম্ভীর্য। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের মেপে মেপে চলা গাম্ভীর্যের ফুটে উঠেছে, যা সাধারণ 21 বছরের তরুণীদের মধ্যে বিরল। সে জানে এই অবহেলা কোনো ভুল নয়, বরং এটা একটা সুপরিকল্পিত অগ্রাহ্য করার খেলা। একটা উবার ডাকে সে অসীম কুঞ্জ এর উদ্দেশ্যে রওনা হলো। বেশ খানিকটা জার্নি শেষে তেজা যখন তার বাড়ির বিশাল লোহার গেটের সামনে দাঁড়ালো, তখন ঘড়িতে রাত 8টা। সাদা রঙের বিশাল অট্টালিকা আগের মতোই আছে, শুধু লন এর বাগানটা আগের চেয়ে বেশি অগোছালো।
মেইন গেটে কারো আগমনের উপস্থিতি টের পেয়ে দরজা খুলতে এগিয়ে এলো বাড়ির পুরনো কাজের লোক ও গার্ড রহমত চাচা। তেজাকে দেখে তার চোখ ছানা ভরা। ছোট আম্মু, আপনি? তেজা কোনো উত্তর না দিয়ে কেবল ক্ষীণ মুচকি হাসলো। শান্ত পায়ে লন পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। বসার ঘরে তখন সায়রা বেগম আর তার মেয়ে রিনি বসে সিরিয়াল দেখছিল এবং তেজাকে দেখা মাত্রই ইমতিয়াজ ওয়াসিমের দ্বিতীয় স্ত্রী সায়রার হাতের রিমোটটা থমকে গেছে। 14 বছর বয়সে যে মেয়েটাকে তারা এক প্রকার নির্বাসনে পাঠিয়েছিলেন, 7 বছর পর তার এই নিখুঁত রূপ আর ব্যক্তিত্বের তেজ তিনি সহ্য করতে পারছেন না। বিশেষ করে তেজার ওই লম্বা চুল আর গায়ের রং তাকে প্রতি মুহূর্তে সতীন রূপক প্রয়াত মেহেরুন্নেছার শ্রেষ্ঠত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। তেজা, তুমি? কোনো খবর নেই? হুট করে। সাবিনার কণ্ঠে বিস্ময়ের চেয়ে বিরক্তি বেশি স্পষ্ট। তেজা শান্ত গলায় জবাব দেয়, বাবা জানতেন আমি আসছি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলেন ইমতিয়াজ ওয়াসিম। বাবার চোখে মেয়ের প্রতি কোনো বাৎসল্য নেই, আছে এক ধরনের অদ্ভুত অস্বস্তি। তেজা তার বাবার চোখের দিকে সরাসরি তাকালো। ইমতিয়াজ সাহেব নিজের অজান্তেই চোখ সরিয়ে নিলেন। শীতল গলায় বললেন, এসেছো? যাও, ফ্রেশ হয়ে নাও। সায়রা বেগম কৃত্রিম কণ্ঠে বললেন, আগে বললে তো একটা ব্যবস্থা রাখা যেত। ঘর-দর তো সব অগোছালো, এত বড় বাড়ি, অসংখ্য গোছানো রুম, অহরহ ফাঁকা পড়ে আছে নিশ্চয়ই। কিন্তু সায়রার এই কথার উদ্দেশ্যে কি সে তা ভালো মতোই জানে। তেজা ধীর স্থির পায়ে এগিয়ে গিয়ে তার বাবার মুখোমুখি দাঁড়ালো। শান্ত অথচ গম্ভীর গলায় জবাব দিল, অগোছালো জিনিস গুছিয়ে নেওয়ার বিদ্যা আমার জানা আছে ছোট মা। তার কথায় সূক্ষ্ম একটা খোঁচা ছিল, যা শেহজাদের মুখে অপমানের রং ধরিয়ে দিল। রিমি তার আইফোন স্ক্রলিং করতে করতে মুখ বাঁকিয়ে বলল, আম্মু, আমার রুমের এসিটা মনে হয় কাজ করছে না। মেজাজটাই খারাপ হয়ে গেল। সে তেজাকে 1 সেকেন্ডের জন্যও আমল দিল না। ছোট ভাই আনান ওয়াসিম তো ড্রয়িং রুমেই আসেনি। তেজা বুঝল এই বিশাল বাড়িতে সে কেবল একজন অবাঞ্ছিত অতিথি। সে কারো উত্তরের অপেক্ষা না করে নিজের লাগেজের হ্যান্ডেল ধরে দোতলার দিকে হাঁটা দিল। করিডোরের একদম শেষ প্রান্তের ঘরটা ছিল তার মা সায়রার। মা মারা যাওয়ার পর থেকে সেটাই ছিল তেজার ঠিকানা। রুমের দরজা খুলতেই একরাশ ভ্যাপসা গন্ধ আর ধুলোবালি তাকে স্বাগত জানালো। লাইট জ্বালিয়ে তেজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আলমারির পাল্লা অর্ধেক খোলা, বিছানায় ধুলোর আস্তরণ, কোনায় এক গাদা ভাঙা আসবাব স্তূপ করে রাখা। ঘরটাকে রীতিমতো একটা স্টোর রুমে পরিণত করা হয়েছে। তেজা তার ওভারকোটটা খুলে একপাশে রাখলো। তার চোখে জল এলো না, বরং ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত হাসি। তার ভিতরটা এখন আক্ষরিক অর্থেই অঙ্গারা বা জ্বলন্ত কয়লার মতো। সে ভেঙে পড়ল না, কিংবা ভেঙে পড়ার মেয়েও সে নয়।
তেজা মনে মনে আওড়ালো, আমার মাকেও তোমরা এভাবেই মুছে দিতে চেয়েছিলে না? কিন্তু আমি যে আগুনের স্ফুলিঙ্গ, পুড়ে ভস্ম হয়ে পুনরায় জন্মাতেও আমি জানি। ঘড়িতে তখন রাত 8:30। পেটে দানা পানি পড়েনি সেই দুপুরে, কিন্তু সে আগে শরীর পরিষ্কার করলো না, শুরু করলো ঘর পরিষ্কার। অত্যন্ত খুঁতখুঁতে তেজা ধুলোবালি সহ্য করতে পারে না। লন্ডনের হোস্টেল লাইফ তাকে একাই সব করতে শিখিয়েছে। বালতি ভরে জল এনে নিজ হাতে সে মুছল ফ্লোর, ঝাড়ল বিছানার চাদর। 7 বছরের জমে থাকা অবহেলা সে একাই সরাতে লাগলো। রাত 12টা যখন বাজলো, তখন ঘরটা আবার তার মা মেহেরুন্নেছার আমেজ ফিরে পেয়েছে। পরিচ্ছন্ন, স্নিগ্ধ, আভিজাত্যময়। পেটের ভিতর তখন ক্ষুধার জ্বালাটা তীব্র হয়ে উঠেছে। তেজা নিচে নেমে এলো। ডাইনিং স্পেসটা অন্ধকার, সবাই যে যার ঘরে ঘুমে বিভোর। তাকে রাতের খাবারের জন্য কেউ একবার ডাকার প্রয়োজনও বোধ করেনি। ডাইনিং টেবিলের উপর ঢাকা দেওয়া কয়েকটা পাত্র। তেজা ঢাকনা তুলল। মাছের বাটিতে শুধু ঝোল আর কাটা পড়ে আছে। ভাতের হাঁড়ি প্রায় শূন্য। এক কোণায় পড়ে আছে সামান্য একটু ডাল আর পোড়া করলার ভাজি। রাজকীয় এই পরিবারের তেজার জন্য অবশিষ্ট অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তেজা শব্দ করে হাসল না, শুধু একটা ক্ষীণ বিদ্রূপাত্মক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। সে প্লেটে সেই অবশিষ্টাংশটুকুই তুলে নিল। বিশাল 10 আসনের ডাইনিং টেবিলে একা বসে আছে 21 বছরের অঙ্গরা অসীম তেজা। চারপাশ নিঃশব্দ, কেবল তার চামচের টুংটাং শব্দ হচ্ছে। তার এই বাড়িতে আরো কিছু সদস্য তথা তার বিধবা বড় ফুফু ও ছোট চাচার পরিবারও থাকে, যদিও আজ তাদের কাউকেই আশেপাশের কোথায় সে দেখতে পেল না। মনে মনে ধরেই নিল তারা তাদের গ্রামের বাড়িতে গিয়েছে। দেশের বাহিরে থাকলেও বাড়ির একজন বিশেষ ব্যক্তির মাধ্যমে সে প্রায়ই বাড়ির সব রকমের খোঁজ খবর পেয়ে যেত। তেজা এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। মায়ের মৃত্যুর পর এই বাড়িতে তার আপন বলতে কেউ নেই বললেই চলে। সে প্রতিটি দানা খুব ধীরে সুস্থে চিবিয়ে খাচ্ছে। তার মনে হচ্ছে এই অবহেলাগুলো আসলে তার নিজস্ব আত্মশক্তির জ্বালানি। যত বেশি অপমান অবজ্ঞা সে এই বাড়িতে পাবে, তত বেশি তেজে সে জ্বলে উঠবে। খাওয়া শেষ করে সে গ্লাসে জল ঢালল। তারপর ডাইনিং এর অন্ধকার জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলল, প্রতিপক্ষ যখন তোমাকে তুচ্ছ মনে করবে, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী। অসীম কুঞ্জ, তুমি তেজাকে অপমান করতে পারো, কিন্তু অঙ্গরাকে নিভাতে পারবে না। তেজা খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে এসে শুয়ে পড়ে। আগামীকাল সকাল সকাল ঘুম থেকে আরো বাদবাকি কিছু কাজ করতে হবে। আপাতত সে ভীষণ ক্লান্ত। রাতও বেশ খানিক গভীর হয়েছে। ঘড়ির কাঁটার এখন বোধহয় রাত 1:30। তেজার চোখ জোড়া লেগে এসেছে। অতল গভীর ঘুমে আচ্ছন্ন হবে এমন মুহূর্তে হুট করে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল। অন্ধকার ঘরে শুয়ে থাকা বিচক্ষণ তেজার চোখজোড়া সহ
সাই চট করে ঘুরে গেল। হুকুটি করে সে বসে পড়ল। ফোনের ফ্ল্যাশ অন করে গম্ভীর স্বরে আওড়ায়, কে? কিছুক্ষণ কোনো সাড়া শব্দ হলো না। পরক্ষণেই আচমকা দরজায় ঠক ঠক শব্দ হতে লাগলো। তেজার হুক কুঁচকে গেল। ফর্সা ত্বকে নেমে এলো আশঙ্কার ছায়া। এত রাতে তাকে ডাকার মতো। আপাতত বাড়িতে তো কেউ নেই। তবে কে এসেছে? দরজার অপর প্রান্তের ব্যক্তিটি কে তা নিশ্চিত হওয়ার জন্য সে বিছানা থেকে নেমে এলো। ন্যূনতম সময় নষ্ট না করে চট করে দরজা খুলে ফেলল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখেই সে এক প্রকার বিস্মিত হলো, একই সাথে মুখ হতে নিঃসৃত হলো, তুমি? তেজার কথা শেষ হতে না হতেই আচমকা সেই পুরুষ অবয়ব ঘরে প্রবেশ করল এবং সামনে হতে তেজার মুখটা এক প্রকার জোরে চেপে ধরল। হুগো জোড়া কুঁচকে চাপা রুক্ষ গলায় বলল, হুস, একদম কথা বলবে না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। চলবে। পর্ব ১ শেষ। গল্প তেজাঙ্গা। কলমে আমিনী হামজাদে অ্যাশ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।